তো আমার হাতে আজকে ৩টা ইমেল আছে, আমি দেখি কয়টা পড়া যায়। এবং ৩টা ইমেলই পাঠিয়েছেন আপনারা, এবং সেই ইমেলগুলোই আমি এখন আপনাদের পড়ে শোনাবো। প্রথম যে ইমেলটি পাঠিয়েছেন তার নামটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা, যেভাবে লিখেছেন সেটাও পড়ে শোনাচ্ছি একইভাবে। রোহান, ওকে। রাসেল ভাই, আমার নাম রোহান। আমার বাসা খুলনায় দিঘলিয়া জেলার দেয়ারা গ্রামে। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজায় দরজা খুলে যাবার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর দেখতে বাবার ভাষ্য মতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না। দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসতো। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসতো সে পুরী সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে। কিন্তু সে আবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরে কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি, ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট কুটকুট শব্দ, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটির সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদির
বাবা দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়, যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটি জানতে পারে তখন সে নানাভাবে বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে যে মেরেছিল, বাবাকে মেরে ফেলার জন্যই সেটি করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। এর জন্য 7 ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি বাবা আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়, এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা সেই জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন। তো আমি এটা ঘটনাটা লিখেছেন হচ্ছে মুনতাসির ফুয়াদ রোহান এবং খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন জায়গায় আহ মানে বিভিন্ন বই পড়ে জানি, কত বড় বড় লেখক তারা লিখছেন এবং সেগুলো পড়ে আমরা আনন্দিত হচ্ছি, ভয় পাচ্ছি। আমাদের হলিউডে যে সমস্ত হরর ফিল্ম তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়েব সিরিজ দেখছি, সেগুলো দেখে আমরা ভয় পাচ্ছি এবং কত মেধা সম্পন্ন মানুষ তার পেছনে আছেন একটা ফিল্ম বানাতে। আর আমাদের এইখানে আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা সাহিত্যে ভয়ের গল্পের তো কোনো অভাব নেই, ভয়ের ঘটনারও কোনো অভাব নেই। এবং আমাদের বাঙালি একজন মানে যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গা থেকে, এটা তো খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বা সিলেট নয়, যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও একজন মানুষ তার ঘটনা লিখে পাঠিয়ে, খুব স্বাভাবিকভাবে লিখে পাঠিয়ে ভয় ধরে দিচ্ছেন। গত 9 বছর ধরে, 9 বছরের বেশি সময় ধরে আমরা এই মানে ব্যাপারগুলো ঘটতে দেখেছি এবং আমি খুবই মানে আই এম প্রাউড অফ ইউ, আপনারা যারা ঘটনা পাঠান তাদের জন্য। এবং আমি সত্যিই খুবই গর্বিত যে আমার মনে হয় যে এই লেখাগুলো যদি আমার কাছে না আসতো আর আমি যদি পড়ে না শোনাতাম, অনেকে তো জানতেই পারতেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যে আশ্চর্য রকমের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ একজন স্টোরি টেলার, যিনি তার ঘটনাগুলোকে চমৎকার ভাবে লিখে পাঠান এবং লিখতে পারেন। আজকের ঘটনাটি চিন্তা করে দেখুন যে আপনি অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করে যদি আপনার মানে এরকম হয় যে আপনি আপনার খাটের নিচ থেকে কোন শব্দ শুনতে পাচ্ছেন এবং সেই শব্দ শুনে খুব আপনি আগ্রহ ভরে আপনি দেখতে গেলেন যে এই শব্দটার উৎস কি বা এই শব্দটা কোথা থেকে আসছে, কি হবে? আপনি তাকালেন এবং দেখলেন একটি মেয়েকে, যেই মেয়েটা কিনা একটা সাপ হাতে নিয়ে খাটের নিচে বসে আছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মেয়ে সে খাটের নিচে সাপ হাতে নিয়ে বসে আছে এবং আপনি তাকে দেখা মাত্র সে আপনার গায়ে সাপটাকে ছুঁড়ে মারছে। এর চেয়ে ভয়ের দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? মানে আমি এটা যখন পড়ি তখন খুব শিউরে উঠেছিলাম। বা তিনি তারপরে যে বর্ণনাটা দিয়েছেন যে একজন বোরকা পরা মানুষ, মহিলা, তার একদম মুখের সমান্তরালে সেই মানুষ, এটা আমি যদিও শুনেছি, কিন্তু আমি এই দৃশ্যটা কল্পনাও করতে পারি না যে তিনি যেটা বলছেন যে সাপ হাতে একটা মেয়ে বিছানার নিচে বসে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? এটাই। তো আমার মনে হয় যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং আমি বিশ্বাস করি যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দেবেন। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, কোনটা সত্যি কোনটা মিথ্যা হয়তো আমরা বুঝি না, বা কোনটা আসলে ভয়ের, কোনটা ভয় পাওয়া উচিত, কোনটা ভয় পাওয়া উচিত না সেটাও আমরা জানি না। বাট এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই
আমাদের সাথে ঘটে চলেছে এবং ঘটছে এবং আগামীতেও ঘটবে। আশা করছি যে আপনি সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। এবং আমি আজকের ঘটনাটা পড়ে সত্যিই খুবই খুবই মুগ্ধ হয়েছি। আমার মনে থাকবে যে সাপ হাতে খাটের নিচে একটি মহিলা বা বাচ্চা, একটা মেয়ে বলেছে, সেই মেয়েটি বসে আছে। চমৎকার। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে আমি দেখব যে আমাদের ফেসবুকে যারা লিখছেন তারা কি লিখছেন, এবং আমি একটু সেটা দেখি। আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই অনেক কিছু আমাদেরকে লিখছেন, এবং আমাদের এই পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.bhutfm.russell, এবং আমাদের যে পেজটা, এই পেজটাতে আমাদের আজকের যে পোস্টটা, সেই পোস্টটা আমি কেন যেন এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু এটা পোস্ট করা হয়েছিল। আচ্ছা, আমি না হলে আরো একবার করে দিব। আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা, সেখান থেকে বরং আমি কিছু মেসেজ আপনাদের পড়ি, কিন্তু আমি আজকে এখানে পোস্ট করেছিলাম। আমি আরেকবার চেক করে দেখে নিব যে কেন পোস্টটা হলো না, এবং কিছুক্ষণের মধ্যে আমি সেটা ঠিক করে দিচ্ছি। তো আমাদের এইখানে আজকের যে পোস্ট, সেইখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন যে আজকে ঘূর্ণিঝড়ের জন্য খুব টেনশন হচ্ছে, কেননা আমার বাড়ি বরগুনা জেলায়, এবং তার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা সবাই আপনাদের জন্য দোয়া করছি, এবং আশা করছি যে খারাপ কিছু ইনশাল্লাহ হবে না। তবে সবাই সতর্ক থাকবেন। 5 জন কক্সবাজার সবার, এবং সবাই শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও পার্থ, এছাড়া আমাদের সাথে আছেন ময়মনসিং থেকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা নীল আশা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিয়াম সহ আরো অনেকে। এছাড়াও মিরপুর থেকে আছেন আমাদের সঙ্গে ইয়ামিন এলান, আছেন ইফান আহমেদ ইমরান সহ আরো অনেকে। আমি মেসেজগুলো আরেকটু পরে পড়বো। আমি দেখেছি কেন পোস্টটা হলো না। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। এবং আপনি যে আজকে ঘটনাটা শেয়ার করেছেন তা আমি পড়ার পরে আপনাদের সবাইকে বলি, আমি পড়ার পরে কমপক্ষে 10 মিনিট চুপ করে বসেছিলাম যে এরকম জিনিসও হচ্ছে, এরকম জিনিসও হয়। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত, তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা। উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলা আছে। তো পরদিন ওই বাড়িতে যায়, এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে। ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কি করেন, উনি সবকিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সে একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে, এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোরে একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল, এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে, এবং ভয়ের চাপ উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয়, এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে, এবং কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে। আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে। আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকেও মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল, এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে? এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভেতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়। নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে, এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল, এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী, এবং ওনার মেয়ে জমে ওনার ছোট ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে।
তো রাতে তার স্ত্রী, তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কি ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এ তো ডাক জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পর হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন শোক পরিবার তো ওনার পরিবার পুরোটাই শকে চলে যায়। কাহিনী কি, কোনো কুল কিনারা করতে পারছেন না। কোমায় গেল কেন? ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, উনি রিলিজ দিয়ে দেয়। ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে। উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়। তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। উনি ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুশ আসে না এবং ওনার মার হুশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে সাকিব তো আমি রুমের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, মানে সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকম ভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে ভারী কণ্ঠে ভেসে আসে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারোর সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়। কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙত এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো। তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন।
তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো আর খুঁজে পাওয়া যেত না। তো একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করত, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো, এবং ওই ভদ্র মহিলার হুঁশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয়, এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা তিনি মানে ওনার স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে, আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে, আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই ভাই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু একটু আগে সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘরবন্দি করে রাখা। ওর ঘর তো বাইরে থেকে লক কর, ও কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়। তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় চলে আসার সময় দরজা ক্রস করে, এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলে, ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে। আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতের বেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন। সাথে সাথে তিনি বলেন যে, আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি একটু বলেন তো। উনি আমাকে বলেন, অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে, তা তাদের কাউকে বুঝতে দিবে না। এটা তাকে বলছে, সাথে সাথে চলে আসবা। কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা। বলে, এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালাই দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা, এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরো কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে, কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারের 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে, এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সবকিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল, এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য, তার মা, ভাই বোন, স্ত্রীকে বসায় দেয়, এবং সেই মোমগুলো জ্বালায় দেয়, এবং তাদের বলে, সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল, এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো
জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলো মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে সাকিব জাহিদ ভাই তার জিনকে সবকিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগেই। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ কি বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস সাকিবের মানে একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই উপস্থিত থাকে ঘরের মধ্যে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়। সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ, কিন্তু কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসতে আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার মুখে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে এবং জিন যেখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে কি নাম আপনার? সে বললে জং বাহাদুর, আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গোঙানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে এবং সেই পাঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড় চুল নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবে করেছেন এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সবকিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে ওই দেও মানে যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়, কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দী। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায় এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দিয়ে সেই পুটলি বের করা হয় এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায় এবং সাকিব ভাইকে ফু দেয় এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে এসে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর মতো এর পর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন।
কারো ক্ষতি করে তার মানে বসবাস করা যায় না। তাই সবকিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মামারা, মা, আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয় এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার, ঘটনা এখানেই শেষ। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেহ হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। তো আমাকে বলেছে যে আমি সাকিব সাহেবের নাম নিতে পারি, সমস্যা হবো না, কিন্তু জাহিদ ভাইয়ের নামটা আমি নিতে পারছি না, এটা একটা ছদ্মনামই থাকছে। তো আমি ঘটনা, জাহিদ ভাই আপনার ঘটনা আমি সবসময় সিলেক্ট করি, আপনার ঘটনা সবসময় সিলেক্ট করার মতো। আশা করছি লিসেনারদের আমার এই প্রথম স্টোরিটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আপনার সাথে ঘটনায়, এবং আপনার নামটা কি একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনিই বলেন, তারপর আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ রিসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই, সরি। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি এসছি গাজীপুর থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা, আজ থেকে আরো প্রায় 2 বছর আগে। সময়টা ছিল 2017 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমরা 4-5টা ফ্রেন্ড, আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। সেইখানে আমরা যে 5 জন ফ্রেন্ড ছিলাম, তার মধ্যে ছিল 2 জন মেয়ে আর ছিল 3 জন ছেলে। তো একদিন আমাদের স্যার একটু লেট করে আসার কারণে আমরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে, ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওর বাসার উপরের তালা, যেটা অনেকদিন যাবত বন্ধ পড়েছিল, সেইখানে হয়তো মানে কোনো ফ্যামিলি মেম্বার এখনো আছে, সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ এক্সেট্রা এক্সেট্রা সে শুনতে পায়। কিন্তু সে পরের দিন সকালবেলা উঠে যখন তার মাকে যখন সব ঘটনা বললে পরে তার মা বলে যে না, তার মা কিছু শোনে না, ইনফ্যাক্ট তার বাবাও কিছু শোনেনি, পুরো বিল্ডিং এর কেউ কিছু শোনে না, শুধুমাত্র ওই সব সময় শোনে। তো তখন আমাদের বলেছিল যে, আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে উপরের রুমটা কি জন্য বন্ধ, তখন সে বলেছিল যে তার উপরের রুমটা বন্ধ কারণ তাদের ওই রুমে প্রায় আরো 2 বছর আগে, আই মিন 2015 বা 16 সালের দিকে, হয়তো ওই রুমে কেউ একজন, কোনো একটা মেয়ে সুইসাইড করছিল ফাঁস নিয়ে। তো যার কারণে তারপর থেকে ওই রুমে আর কাউকে উঠতে দেওয়া হয় না, ওই রুম সবসময় অফ থাকে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মোনায়েম, আমরা দুজন ওইটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা দুজন বললাম যে না, এগুলা কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, এক্সেট্রা এক্সেট্রা, অনেক মজা নিলাম। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে তোরা যদি এগুলো দেখতে চাস একদিন আমার বাসায় থাক, আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, তোরা জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তো তখন আমি আর মোনায়েম দুইজনে চিন্তা করলাম যে কি করা যায়, ওরা বললাম যে ঠিক আছে তাহলে একদিন থাকি। তো বিষয়টা, এই ঘটনাটাও আবার আমাদের একটা বড় ভাই আরাফাত হোসেন হৃদয় ভাই, ওনার সাথেও শেয়ার করলাম। তো উনিও বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একদিন গিয়ে থাকো, থেকে দেখো কি হয়। পরে আমি আর মোনায়েম একদিন একটা ডেট ঠিক করলাম যে আমরা একদিন যাব, এখানে গিয়ে তারপর থাকবো। আমাদের ফ্রেন্ড ঈশাকেও আমরা বললাম যে আমরা অমুক দিন আসতেছি। তো আমরা দুজনেই আমাদের বাসায় কিছু জানাই নেই, কিছু না জানাই জাস্ট এমনিতেই নর্মালি আমরা বলছি যে আমরা বাইরে থাকবো। তো সেই রিজনটা নিয়ে আমরা ওখান থেকে এসে আমাদের ফ্রেন্ডের বাসায় আসছি। তো তার আগে আমরা আবার ঈশাকে বলে রাখছিলাম, আমি আর মোনায়েম, যে আমরা দুজন ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে তালা বন্ধ করা আছে, যে মেয়েটা সুইসাইড করছিল। আমরা বলছিলাম ওইটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। দ্যাটস আমি বলছিলাম যে ওর বাবার থেকে যাতে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেয়, আমরা ওইখানে থাকবো। তো আমরা রাত্রে 10টা 10:30টার দিকে আমি আর মোনায়েম দুজনেই আমাদের ফোন, সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। তালা খুলে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমের মধ্যে, রুমটা বন্ধ থাকার কারণে রুমের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো মোটামুটি নিজেদের কাছে যেগুলো ছিল, মানে যন্ত্রপাতি ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা ওখানে একটা শোয়ার জন্য একটা করলাম যে আমরা এখানে রাত্রে শুয়ে তারপর কাটাবো। তো নিচে থেকে আমরা একটা লাইট আনছিলাম, যাতে লাইটটা চালায় আমরা কিছুক্ষণ থাকতে পারি। আর একটা টেবিল ফ্যান আনছিলাম আমাদের ঈশার বাসার থেকে, ফ্রেন্ড যে ঈশা, ওর বাসার থেকে। তো তারপর আমরা সেখানে আমি আর মোনায়েম রাত্রেবেলায় দুজন গল্প করি। গল্প করতে 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 দুজন বিভিন্ন ধরনের কথা বলতে বলতে, ফোনে ইউটিউব নেট চালাইতে চালাইতে প্রায় 2টা বাজে। তখন আমি আর মোনায়েম চিন্তা করি যে রাত প্রায় 2টা বাজে, তো এখন ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যাইতে হবে।
স্কুল তো মিস দেওয়া যাবে না। পরে আমি আর মোনায়েম দুইজন ঘুমানোর জন্য রেডি হচ্ছি, এমন সময় হঠাৎ করে আমাদের রুমের লাইট জ্বালানো ছিল, হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল, আমাদের যে টেবিল ফ্যানটা চলতেছিল টেবিল ফ্যান অফ হয়ে গেল। তো দুজন একটু চিন্তার মধ্যে বললাম, তারপর আবার চিন্তা করলাম যে না, লোডশেডিং স্বাভাবিক, এটা হইতেই পারে, এটা ব্যাপার না। পরে দুইজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। যখন ফ্ল্যাশ জ্বালানোর জন্য আমরা ফোনটা অন করি, দুইজনের একজনের ফোনেও তখন টোটালি চার্জ ছিল না। যেখানে আমরা 5 মিনিট আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মুনাইমের ফোনে 80% চার্জ আছে, তারপরেও সেখানে আমরা পরে দেখতে পাই যে আমাদের ফোন অন হচ্ছে না। তো একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপরে যখন আমাদের সাথে যে টর্চটা ছিল, সেই টর্চটা অন করার জন্য আমরা যখন টর্চটা অন করি, সেটা অন হচ্ছে না। তখন আরো বেশি আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে কি হচ্ছে আমাদের সাথে এটা। তো সাডেনলি আমরা এরকম করতে পারি যে আমরা দুইজন ছাড়াও হয়তো আমাদের রুমের মধ্যে আরো কেউ আছে। তখন পুরো রুম অন্ধকার, আমরা বুঝতে পারতেছি না কিছু, যে এখানে তো কোনো কিছু দেখাও যাচ্ছে না, আমাদের ফোন অফ, টর্চ অফ, আমরা কোনো কিছু দেখতেও পারতেছি না। এখানে যে কোনোভাবে দেখবো যে আমাদের এখানে কেউ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আস্তে আস্তে জানালার দিকে যখন আসলাম, জানালার দিকে বাইরে তাকায় দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটার মধ্যে লোডশেডিং। তখন হঠাৎ করে আমরা আবার এরকম সাউন্ড পাই যে আমরা যে ইসে ছিলাম সেটা ছিল 6 তলা, তার উপরে হচ্ছে ছাদ। তো ওই বিল্ডিং এর ছাদে অনেকজন মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ইনফ্যাক্ট এরকম যে একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে সেখানে অনেক প্লেয়ার থাকে, আর সেই ছাদেও এরকম মনে হচ্ছে যে হয়তো উপরে ফুটবল খেলা হচ্ছে। তো দুইজনে চিন্তা ভাবনা করলাম যে এত রাত্রে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপরেও মোটামুটি একটা করলাম যে হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর আমরা যে রুমটা ছিলাম, আমরা আমাদের ফ্ল্যাটেই, আমাদের রুম থেকে পাশের রুম থেকে আমরা সাউন্ড পাই যে সেখানে কোনো একটা মহিলা তার মেয়েকে শাসন করতেছে, অনেক অনেক বকাঝকা করতেছে, কোনো একটা রিজনের কারণে অনেক বকাঝকা করতেছে। আমি আর মোনায়েম দুইজনের হাত ধরলাম, দুইজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই ওখানে, কিছুটা বাইরের থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল, তখন আমরা দেখলাম যে না, ওখানে কিচ্ছু নেই। তারপর সেইখান থেকে আমি আর মোনায়েম চিন্তা করলাম যে না, এখন আর এই রুমে থাকা যাবে না, যদি এখানে থাকি আমাদের সাথে আজকে রাত্রে হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। বাইরে যাওয়ার জন্য যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের যে মেন যে দরজাটা, সেটা কোনোভাবেই আমরা অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাইরে যাব, এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। দরজা খোলা ট্রাই করলাম, জানালা খোলা ট্রাই করলাম, কোনোভাবেই কোনো জানালা বা দরজা, কোনো লক আমরা খুলতে পারতেছি না। তখন কি করব, দুজনে চিন্তা ভাবনা করলাম। দুইজনে আবার আমরা আগে যেখানে বেড করছিলাম ওখানে কোনো মতে ফিরে এসে দুইজনে মিলে যতটুকু আমরা সূরা, তারপর হচ্ছে দুরূদ শরীফ, এক্সেট্রা আমরা যা জানতাম সবকিছু পড়া শুরু করলাম। দুইজনে পড়লাম। দুইজনে অনেকটা ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট দুইজন মানে রাতে সেই সময় অনেকটা ঠান্ডা পড়ে গেছিল। হয়তো সেই সময় 4টা থেকে 4:30 বাজে, এরকম আমাদের সাথে আরো হচ্ছে। বিভিন্ন সময় মনে হচ্ছে যে আমাদের পাশ দিয়ে কেউ ঘুরতেছে, বিভিন্ন সময় মোনাইমের মনে হচ্ছে ওরে কেউ ডাকতেছে, আমার মনে হচ্ছে আমার পাশ থেকে আমার কেউ ফিস ফিস করে কোনো কথা বলতেছে। এরকম হইতে 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 একটা সময় আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। যখন আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে তখন চিন্তা করি যে না, এখন হয়তো আমরা কিছুটা সেফ, এখন আর কোনো মতেই রুমের মধ্যে থাকা যাবে না। তখন অনেক চেষ্টা করে, অনেক রুমে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক কিছু ট্রাই করে, অনেকক্ষণ ট্রাই করার পরে রুমের দরজাটা খুললো। যখন খুললো আমি আর মোনায়েম আমাদের দুইজনের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দিই। এক দৌড় দিয়ে আমাদের ওই বাসার থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল, আমরা এক দৌড়ে মসজিদে যাই দুইজনেই। মসজিদে যাওয়ার পরে দুইজনেই উজু করে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর আমরা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে সবকিছু বলি ডিটেলসে ঘটনাটা। হুজুরকে বলার পরে হুজুর আমাদেরকে ঝেড়ে দেয়, মানে হুজুরা যেভাবে ছাড়ে সেভাবে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পরে বলে যে তোমরা আর ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এইগুলা অনেক সময় থাকে, তো এইগুলার সাথে এরকম মানে মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে এরকম রিস্কির ভিতরে যাবা না কখনো। তারপর আমরা দুইজন সকালবেলায় বাসায় চলে আসি, আমাদের যার যার বাসায় চলে আসি। বাসায় আসার পরে গোসল করে আমাদের তখন আর শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব। তো আমরা যার যার মতো বেডে শুয়ে পড়ি। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ মতো আমাদের দুইজনেরই জ্বর ছিল। তো 1 সপ্তাহ পরে আমরা যখন সুস্থ হয়ে আমরা যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা সকালবেলায় আমার দরজায় নকও করলি না, কোনো কিছু করলি না, তোরা আমার বাসার সামনে চাবিটা দিয়ে চলে গেলি, এটা তো ঠিক হলো না, আমার তো একবার ভুলে যাবে। আমি চিন্তা করতেছিলাম তোরা এই 7 দিন স্কুলে আসছি না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া
ওই চাবিটা লকও করি নাই বা রুমটাও লক করি নাই, আমরা দরজা খুলে আমরা দৌড়ে চলে আসছিলাম। আসলে পরে এই জিনিসটা আমাদের কাছে অনেকটা অবাক লাগে যে আমরা যেখানে দৌড়ে রুম থেকে চলে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়। আবার টেবিল ফ্যান, ইনফ্যাক্ট যে লাইটটা আমরা নিয়ে আসছিলাম, টর্চ লাইটটা নিয়ে আসছিলাম, সবকিছু ওইখানে বাসার ওখানে ছিল। তো এই জিনিসটা আমাদের আসলে অনেক অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি নাই, যেগুলো সবগুলো রুমের মধ্যে রেখে আসছিলাম, সেগুলো কিভাবে আবার ওর বাসার সামনে আসে। তারপর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত ওই ঘটনাটার ব্যাখ্যা আমরা পাই নাই। ইনফ্যাক্ট যখনও ঘটনাটা মনে হয় তখনই নিজের মতো অনেক ভয় লাগে এখনো, যে আসলে কত খারাপ একটা সময় কাটাইছি। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রফেল ভাই। মোস্ট ওয়েলকাম। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের পরের অতিথির কাছে আমরা যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসিনার, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি রোজার পর পর, ঈদের পর পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা হচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে। ওইখানে থাকার সিস্টেম ছিল কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনতো। আর আমি পাশে একটা কলেজে হোস্টেল ছিলাম, ওইখান থেকে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নাম্বার রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম, তারপর একটা স্টোর রুম। তবে আমি কাহিনী চলে যাচ্ছি। ঈদের পর পর স্যার, তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নাম্বার রুমে বসে সবাই আড্ডা দিতেছি। অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে। তো ওয়াশরুমে যাইতে হলে ওই স্টোররুমটা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাত্তা না দিয়ে চলে গেছে। তারপর ওয়াশরুম করার তো আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সে সেই সুবাদে পিছনে তাকালো, তাকানোর পর দেখতে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওর বিছানার উপর নিলাম, মাথায় বালতিতে পানি ঢাললাম। ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শুনি। শোনার পর থেকে আমরা মানে প্রত্যেকজন প্রায় 25 জন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি। তারপর নিত্য নতুন আমাদের এই প্রবলেমটা হইতেছে। হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতে প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যিনি ছিলেন 10টা বাজে তিনি তার বাসার পাশে ছিল বিদায় তিনি চলে যেতেন হোস্টেল থেকে। হঠাৎ করে রাত 10টা বাজে দেখা যেত যে হঠাৎ করে আপনার টিনের উপর কিছু পড়তো, মানুষের মতো একটা থাপ করে আওয়াজ হতো। তারপর মানুষ যেভাবে হাঁটে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে যে আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যাইতো যে আমরা কেক আমাদের যেই ব্যাগে রাখতাম, তালা দিয়ে রাখতাম। কেক ঠিক মানে ব্যাগে প্যাকেট ছিল কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। মানে এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে ফেলতো, এমন না। কেকের প্যাকেট থাকতো কিন্তু কেকের ভিতরে কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম। তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর যে আমার একদম দুই সাইডে আমরা দুজনে থাকতাম। ওই রুমে 4 জন থাকতে পারতাম কিন্তু কোনো সময় আমরা 4 জন ছিলাম না। 2জনে স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউটা আছে। এটা আমি ফিল করতাম যে আমার পাশে একটা ফিল করতাম যে পাশে কি যেন আছে আমার। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম মাঝে মধ্যে, ঝুমুরের আওয়াজ, আর মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। তো এটার দিকে আমি নিতান্ত খুব ভয় পাইতেছি। তারপর আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম, তারাও নাকি সেটা শুনতেছে। তো তারপর আমি তার পাত্তা না দিয়ে নিত্য হইতেছে, আমি তার পাত্তা দিতাম না। তো একদিন যে আমার রুমমেট ছিল সে বাড়িতে চলে গেছে, তো আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা মাড্ডা দিলাম, স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো। সবাই ঘুমাইতে পড়তে পড়তে 12টা বাজলো। সবাই সবার রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টা আমি ঘুমাই নাই।
আমি ফিল করতেছি একটা কান্না আমার মানে কানে বাজতেছে। তা আমি এটা পাত্তা না দিয়ে আমি একদম মানে চোখ বন্ধ করে হাত মানে মুখ শুয়ে আছি। তা আমি মানে কিছুক্ষণ পরে ফিল করতেছি মনে হয় আমি ভাসতেছি, এরকম কিছু একটা ভাসতেছি আমার মনে হচ্ছে। তারপর আমি চোখ খুললাম। তো চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা মানে কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় মানে কিছু একটা খাইছে, খুব রক্তাক্ত, চোখগুলো চোখের জায়গায় নাই, আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে যেভাবে মানে যেভাবে প্যাঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জুরুস মানে মানে পর আমি পড়তেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। হাত পা লাগার খুব ট্রাই করতেছি, হইতেছে না। মানে চিল্লা দরজা মানে ট্রাই করতেছি, কিছু হইতেছে না। অনেকক্ষণ যাবত এর হইতেছে। তারপর হঠাৎ করে মানে আমি দেখতেছি মানে আমি না হাত পা লাড়তে পারছি, চিল্লান দিলাম। চিল্লান দেওয়ার পর আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসলো, দরজা ভাঙলো। ভাঙার পরে আমার পানি টানি ঢাললো, তারপর আমি ঠিক হইলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে, আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনী ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তো উনি আমাকে বললো যে 4 নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা খুব অফ ছিল। তোমরা হয়তো বা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তো খুঁজছো, কিন্তু 4 নম্বর রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না। হয়তো বা কিছু আছে, আর আমরা কিছু মানে মানে আন্দাজ করছি যে এই রুমে কিছু না আছে, কিন্তু স্যার আমাদেরকে কোনোদিন বলে নাই। তা আমরা প্রতিনিয়ত আপনার ওই কান্না বা মানে আমার সাথে মানে নিত্য মানে এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলা হাসি যমুনা মানে আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম। তো আব্বু আবার এক হুজুরের সাথে কথা বললো, তো হুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ মানে আমার হোস্টেলটা ঘুরলো, ঘোরার পর আমার থেকে জানলো, আমার ফ্রেন্ড থেকে জানলো। জানার পরে উনি আমার কিছু বললো না, তা আমার আব্বুকে বলছে আর কি। তা আমার আব্বুর থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল। এটা একটা লেডিস হোস্টেল ছিল। একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপর তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করেনি। তো 2-3 মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজের হাতে হত্যা করে নিজে ওই 4 নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তা তারপর নাকি মানে তারপর থেকে নাকি হোস্টেলে মানে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেডিস হোস্টেল অনেক বছর অফ ছিল, এটা প্রায় 15 বছরের মতো। তো অফ থাকার কারণে তারপর আমাদের আগের যারা 2 বেস সিনিয়র ছিল তাদের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় 4 নম্বর রুমটা অফ ছিল। এটা আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। তো এই হচ্ছে ভাই আসলে আমার ঘটনা আজকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আমি আপনি অনেক ভালো থাকেন, এই জন্য জিজ্ঞেস করলাম না আপনাকে। রাসেল ভাই, এর আগেও আমি ভূত এখন একবার এসেছিলাম 2015 সালে। তো যাই হোক, রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন। ঘটনাটা হচ্ছে এইবারই রোজার ঈদের 3য় দিন। তো মূলত হচ্ছে আমাদের ঢাকা থেকে যশোরে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু মানে পরে ভেবে দেখলাম যে এই মুহূর্তে যদি মানে ঢাকা থেকে যশোরে যাই তাহলে হয়তো ঈদের সময় ওখান থেকে আবার ব্যাক করাটা অনেক প্রবলেম হতে পারে, ট্রান্সপোর্টের অনেক ঝামেলা। তো একটা সময় আমরা ডিসাইড করি যে তাহলে হচ্ছে আমরা বাইকে যাই। তো এই জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড আসিফ নাম, আমরা দুজনই ভাবলাম তাহলে আমরা হচ্ছে বাইকে যাই, ব্যাক করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়। তো ঈদের 3য় দিন আমরা রাত 11টার সময় এখান থেকে রওনা দিই ঢাকা থেকে। তো যেহেতু ঈদের সময়, তারপর ওই দিন বৃহস্পতিবার ছিল, তো মোটামুটি রাস্তাঘাট এক কথায় বলতে গেলে পুরোটা ফাঁকা। মানে হয়তো মাঝে মাঝে যে একটা বাস বা ট্রাক রাস্তায় দেখা যায়, আর তাছাড়া পুরো রাস্তায় আমরা দুইজনই। তো আমরা রওনা দিলাম ভালো মতো, আহ ফেরিঘাটে পৌঁছালাম, ফেরিঘাট পার হলাম। তো ফেরিঘাট পার হওয়ার পরে নদীর ওপরে আর কি ফরিদপুরের কাছাকাছি যখন, তখন হচ্ছে তার আগে বলে রাখি যে বাইক তখন চালাচ্ছিল আমার ফ্রেন্ড, আমি পিছনে বসা। ফরিদপুর পার হওয়া মানে ফরিদপুরের ভিতরেই তখন হঠাৎ রাস্তায় একটা স্পিড ব্রেকার থাকে। তো তো স্পিড ব্রেকারটা ঠিক পার হওয়ার সময় আমাদের ফ্রেন্ড আমাকে বলে যে তুই একটু ভালো মতো বস, আর এদিকে ওদিকে তাকানো দরকার নেই, জাস্ট সামনের দিকে তাকা। আর যেহেতু ওই দিকটা অনেকটা ফাঁকা, আপনার রাস্তা মানে দেখতে গেলে একদম পুরো সোজা একটা রাস্তা, দুপাশে অনেক গাছ,
আর রাতের অন্ধকারে তো মানে গাছগুলা এমন ভাবে দেখা যায় যেন মনে হয় যেন আপনি কোনো একটা জঙ্গলের ভিতর দিয়ে আছে, দুই পাশে পুরো গাছ ঢেকে আছে, এরকম একটা অবস্থা। তো এইটা হচ্ছে মানে ফার্স্ট ঘটনা। ও আমাকে জাস্ট এইটুকুই বলে যে তুই এইদিকে ওইদিকে তাকাস না, জাস্ট সোজা তাকা আর ঠিক মতো থাক। তো আমিও ভাবলাম হয়তো মানে যেহেতু রাস্তা ফাঁকা হয়তো একটু স্পিডে মানে চালাবে, সেই জন্য আমি আর অতটা কেয়ার করলাম না। তো যাই হোক, ফরিদপুর আমরা পার হলাম। ফরিদপুর পার হয়ে যখন আমরা মাগুরার কাছাকাছি, হ্যাঁ মাগুরার ভিতর তখন ঢুকে যাই আমরা। মাগুরার ভিতরে ওখানে যেয়ে তখন আমরা একটু রেস্ট নিই, আসলে অনেকক্ষণ মানে একটানা তো বাইক চালালো, এবার তাহলে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর আমরা আবার স্টার্ট করবো। তো আমরা ওইখানে একটু রেস্ট নিই 10-15 মিনিট। তো রেস্ট নেওয়ার পরে এবার হচ্ছে আমি বাইক চালাই। তখন থেকে যখন আমরা বাইক স্টার্ট করি তখন রাত 3টা থেকে 3:30টার ভিতরে এরকম একটা টাইম। তো বাইক স্টার্ট দিলাম, যেহেতু রাস্তা ফাঁকা আর রাতের বেলা, তো আমাদের বাইকের স্পিডটা মানে যেহেতু স্টার্ট দিলাম তো মানে প্রথম দিকে এই 60-70 এরকম স্পিড। তো হঠাৎ করে আমাদের বাইকের লাইটটা সামনে পড়লো, দেখি যে রাস্তার ডান সাইডে এক ভদ্রলোক, মানে দেখে মনে হচ্ছে একটু বয়স্ক, পেছন থেকে দেখে মনে হচ্ছে মানে ওনার হয়তো কোন একটা পাঞ্জাবি পরা, একটু বয়স্ক মানে লাইক মুরব্বীরা যেরকম। তো ফার্স্টে আমরা এটা ভাবছি হয়তো যেহেতু মানে রাত ফজরের টাইম, হয়তো উনি নামাজের উদ্দেশ্য তো বাসা থেকে বেরোয়। তো এই তো তখন আমাদের থেকে ওনার ডিস্টেন্স প্রায় 50-60 হাত। তো যখন হচ্ছে আমরা বাইক নিয়ে মানে যাচ্ছি, মানে ওনাকে যখন আমরা ক্রস করি, মানে উনি তো রাস্তার ডান পাশে, আমরা তো রাস্তার বাম সাইডে, ওনাকে যখন আমরা ক্রস করি তখন মানে আমি এবং আমার ফ্রেন্ড দুইজনই ওনার দিকে তাকাই। তো ওনার দিকে তাকানোর পরে সেটা দেখলাম, এইটা আসলে আমরা আগে কল্পনা করিনি। তা ওনার দিকে তাকানোর পর দেখলাম যে আসলে মানে ওনার শুধুমাত্র একটা শেপ আছে। আই মিন ওনার জাস্ট মানে মাথা নেই, ওনার মাথা নাই। আর ওনার যে পাঞ্জাবিটা পরা ওটা অ্যাজ লাইক দেখতে মনে হচ্ছে মানে একটা হ্যাঙ্গারে পাঞ্জাবি ঝুলে আছে যেমনটা দেখায়, ঠিক তেমন জাস্ট একটা মানে ড্রেস ঝুলতেছে ওইখানে। ওনার পার দিকে অবশ্য আমরা খেয়াল করিনি, বাট ওনার কোনো মাথা নাই। তো এইটা দেখে তো মানে কি বলবো কি করব কোনো কিছুই কাজ করতেছি না। তো আমার ফ্রেন্ড তখন জাস্ট বলে যে তুই ওই দিকে তাকাস না, তুই স্পিড বাড়া, জোরে চালা। তো আমিও তখন স্পিডটা বাইকের বাড়াই। আর তখন স্পিড তার আগে তো স্পিড 60 থেকে 70 ছিল। তো ওটা দেখার পর আমি তো স্পিড আরো বাড়াই, প্রায় 100 ছুঁই ভাবে এরকম। এদিকে ও তোমার বলছে যে তুই পিছন দিকে কোনো মতেই তাকাবি না, তুই সামনের দিকে তাকা, লুকিং গ্লাসের দিকে তাকানো দরকার নেই। তো আমিও তো সামনের দিকে তাকায় চালাচ্ছি। তো হঠাৎ করে একটা কৌতূহলের সৃষ্টি হলো, আমি একটু লুকিং গ্লাসের দিকে তাকাই, দেখলাম যে আমরা যখন ওইটাকে ক্রস করি, ও তখন আমরাও যখন স্পিড বাড়াই দিচ্ছি, ও আমাদের সাথে সাথে আসছে। মানে আগে তো ওটা দেখতে মনে হচ্ছিল যে এটা হেঁটে হেঁটে আসছে, কিন্তু যখন লুকিং গ্লাসে দেখলাম তখন দেখলাম যে ওটা আসলে কিছু কিছু ওই সুপারম্যান মুভিতে আমরা যেমন দেখি মানে উড়ে যেমন আসে, ওইরকম উড়ে আসতেছে। আমাদেরও বাইকের স্পিড তখন 100, আর ও তো আমাদের সাথে সাথে। একটা পর্যায়ে তখন তাকাই দেখি যে ও মানে আমাদের পাশে, মানে হয়তো আমাদের 5 থেকে 10 হাত ডিস্টেন্স হবে, আমাদের পাশে ঠিক আমরাও যে স্পিডে যাচ্ছি ও সেই স্পিড আসতেছে। ওটার কোনো মাথা নেই, জাস্ট মনে হচ্ছে একটা ড্রেস, একটা পাঞ্জাবি ঝুলে আছে। তো কি করবো, এদিকে রাস্তা তো পুরা ফাঁকা, আশপাশে কোনো বাড়ি ঘর নাই, পুরা ফাঁকা মাঠ, এইভাবে তো চলতেছে। তো আনফর্চুনেট কপাল ভালো যে সামনে আমাদের একটা মানে ছোট ছোট বাজার মতো দেখতে পাই, আমার লাইটটা এখন জ্বলতেছে। তো ওইটা যখন আমরা কাছাকাছি চলে আসি তখন ও আর আমাদের সাথে মানে থাকেনি, ও তখন চলে গেছে। তো ওইখানে যে আমরা আবার একটু রেস্ট নিই, তারপরে আমরা দুজন তো মানে কি বলবো আসলে যা দেখলাম তো এটা মানে আনবিলিভেবল একটা ব্যাপার। তখন আমরা ওখানে বসে এবার ও আমারে বলছে যে এরকমটা আসলে হবে আমি কল্পনা করতে পারিনি। এইটা তো হলো সেকেন্ড ঘটনা। এবার তখন আমি ওকে জিজ্ঞেস করি যে আসলে তাহলে প্রথমে যে তুই আমাকে বলছিলি যে ঠিক মতো বয়স, তাহলে কি ওই সময় কি দেখছিলি? তখন ও আমাকে যেটা বলে যে ও যখন স্পিড ব্রেকারটা যখন ও ক্রস করে তখন বাইকের লাইটের আলোটা একটু মানে উপর দিকে ওঠে, ওখানে যেহেতু গাছপালা দিয়ে ঘেরা, ওইখানে গাছের দিকে ওর লাইট, বাইকের লাইটটা পড়ে। ও যখন যেটা দেখে সেটা দেখে যে ওইখানে একটা একটা মহিলার মতো দেখতে, এরকম একটা মহিলা মানুষ বসে আছে,
ওনার গায়ে সাদা একটা কাপড় পেঁচানো, চুলগুলা মানে তখন চুলগুলা মাটিতে ঝুলতেছে এবং ওর যে সাদা যে কাপড়টা পেঁচানো ওইটা মাটিতে ঝুলছে, কিন্তু মানে ওইটা গাছের আর মাটির ডিস্টেন্স প্রায় আপনার অনেক দূর, লাইক 20 ফিট মতো হবে, তো এরকম। তো ও যখন ওইটা দেখে, ও দেখে আমাকে তখন মানে বলে যে আসলে ওই দিকে তাকানো দরকার নেই, কারণ যদি দুইজনই দেখতাম হয়তো দুইজনই নার্ভাস হতাম। তো ও নাকি ওইটা দেখছে, যখন ওই লাইটটা পড়ছে তখন ওইটা দেখছে, দেখার পরে ও আর আমাকে কিছু বলেনি, বাট ও নাকি স্পিড ব্রেকারটা পার হওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখে যে লাস্ট টাইম আমরা যেটা দেখলাম যে আমাদের সাথে এটা যেভাবে আসছিল ওইটাও নাকি ঠিক ওইভাবে আমাদের সাথে আসতেছিল। তো দেখ কিছুক্ষণ পরে ও ওইটা দেখিনি, এই জন্য ও আমাকে তখন আর নোটিস করিনি, আর আমি অতটা খেয়াল করিনি। এই হচ্ছে আসলে আমাদের একটা এক্সপিরিয়েন্স, আপনার কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ। ঘটনাতে চলে আসছি। জি। চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়া একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে বাস কাউন্টারে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্সের ডাক্তার বিবিএম এর ড্রাইভার ছিল। তো ওইখান থেকে ওই আরামবাগের স্টেশন থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন? তো আমি বললাম যে আমি চিটাগাং যাবো। তো বললো যে আমি তো ওখানে যাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নিবো, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। তো বললাম ভাবলাম ঠিক আছে, ওকে একজন যদি কোম্পানি দেয় আর সাথে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পর ওইখানে দাঁড়িয়ে একটু চাটা করি। এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাবে। আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। কফিন বা লাশ যদি জানা হতো তাহলে আমি অবশ্যই যেতাম না, কারণ আমি এগুলোতে এভাবে একটু ভয়ে থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা। কফিনটা ভিতরে ঢোকানোর পরে টাকা আমি ড্রাইভারকে বললাম যে তুমি এটা কি উঠাইলা? ও ভাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না? না আসলে ডেড বডি পরে মারা গেছে, সরি আপনার আত্মহত্যার ইসের। তো আপনার এটা এভাবে নিয়ে যেতে হবে। তো যথারীতি ও গাড়িতে ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা না সরি 14 গ্রাম পর্যন্ত নরমালি যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার জন্য রাস্তা বেরো ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখান থেকে ওইখানে যারা আছে তারা জানে যে ওই সাইডের যে রাস্তাগুলো ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 90 100 এরকম পাওয়ার থাকে। তো আমাদের গাড়িতে মানে শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ার শো করতেছে আর কি গাড়ির গতিবেগ। বাট মানে আমাদের কাছে মনে হচ্ছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে। মানে শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পার আওয়ার গাড়ি যাচ্ছে। আর গাড়িতে আমরা দুজন আর ডেড বডি তিনটা। বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আছি, বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো ভালো লাগতেছিল না। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম, ড্রাইভার বলতেছে ভাই আপনি অন্যদিকে তাকিয়ে করেন না, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে মানে একটু চোখে তন্দ্রার মতো আসছিল। তো আমি মানে চেয়ারের সাথে করে শুয়ে গেছিলাম। তো কখন যে চোখে হালকা ঘুম এসে পড়ে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই, বা ও কি করছে আমি যাওয়া বলতে পারবো না। আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়। আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে বাড়ি খায়। তো প্রচন্ড ব্যথা হয়। ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করলাম কি হয়েছে? ভাই কিছু দেখেন না? আমি, না। না দেখলে থাক, সমস্যা নাই, কিছু হয় নাই, আমি ফলো করি নাই, ঘুম চোখে গাড়ি চালাইতেছি তো, যাক ব্যথা ট্যাথা পান নাই তো? না, বললাম যে না, কোনো ব্যথা ট্যাথা পাইনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে তাকান, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই, একটু ইয়ে করেন আর দোয়াটা পড়েন, কোনো ইয়ে নেই। তো ও যখন দোয়াটা পড়ার কথা বললো বা যখন আমি ব্যথা পেলাম, তখন আমার কাছেও গাটা একটু ভালো ভালো লাগলো। আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ওইটা রুমাল দিয়ে ঢেকে দিল। তা বললাম ওইটা ঢাকতেছো কেন? আবার পিছনের দিকে তাকান তো কেন, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা ঘুমিয়ে যান।
তারপর আমার কিউরিসিটি তো বসত, আর শরীরটা যেতে লাগতেছে, আর গাড়ির গতিবেগ যেখানে 90 কিলোমিটার/আওয়ার, ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ি তখন আরো ওজন মনে হইতেছে, গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে এরকম লাগতেছিল। তো দেন আপনার আরেকটু সামনে যাওয়ার পর আবার ঝাঁকুনি, আর আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড ভারবার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই তাহলে কি কোনো প্রবলেম নাকি? না ভাই কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু সাইড করেন, একটু চেক করে নিই। তো দেন গাড়িটা সাইড করলো, গাড়িটা সাইড করার পর আমরা পিছনে চেক করে দেখলাম না, আর সবকিছু এভরিথিং অলরাইট। তো আমরা একটু চা সিগারেট খেটে ওখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে, কুর্মিবাগের আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা কবরস্থান আছে। কবরস্থানের একটু সামনে যখন যাই তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা মানে স্টপ হয়ে যায়। সাথে সাথে মানে স্টপ বলতে কি, গাড়িটা স্টপ করতে বাধ্য হয়। আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে। পরে আমরা মানে বুঝতে পারলাম যে গাড়ির পিছন থেকে কোনো একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপর বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিই। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা নক করলে যেরকম শব্দ হয় এরকম নক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3-4বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা আমার খুব ভয় লাগতেছিল। আমি অবশ্য আমার শরীরটাও খুবই লাগতেছিল। আমি বললাম যে ভাই কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি, নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক নেই। বললো ভাই ব্রেক নেওয়ার দরকার নাই, আমরা তো বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 1.5 চালালে মনে হয় চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার যে ইচ্ছা। তো ভাই আপনি মিররের দিকে তাকান না, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। তো আরেকটু সামনে যখন যাই তখনই আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে ডেকের ইটা খুলে দিয়ে তার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের ডেক তো সম্পূর্ণ লক থাকে, আর ডেকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে, অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায় তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক করি, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার/আওয়ার গতি ছিল। আমরা প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করার পর দেন লাশটা খোঁজা শুরু করি। আশেপাশে যা আছে দেখলাম যে না, লাশ কোথাও নাই। তো আমরা গাড়ির পিছনে ব্যাক করে আস্তে আস্তে খুঁজতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাশটায় আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে, আমি মিস্টেকলি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাশটার গলা কাটা ছিল। তো আপনার গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন্ট করে দিছে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমরা এই হাতে ওনাদের এই যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো। প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম। বাট মাথাটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে কাকড়া বা ইঁদুর টাইপের বা মানে কোনো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ মানে খায়, মানে একটু একটু করে খায়, ওইরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু একটু করে খাওয়া। তো এটা দেখে আমরা দুজনে একজন আর সাহস রাখতে পারলাম না, শক্তি রাখতে পারলাম না। জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডিটার কাছে ফিকে আমার ফেলে না, আমরা রাস্তার উপর দিকে দৌড়ে একটা চায়ের দোকানে যাই। যার পর এখানে 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলস বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তা তো এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো দেন ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখার পর ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, এখন তো বাজে 3টা-3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে তো আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানেই গাড়িটা রাইখা ওয়েট করেন, আজানের পর আপনার এখান থেকে রওনা দিন, আর রাত্র করে যেহেতু এখন আর যায়েন না। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে করে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে ওই দোকানের সামনে রেখে সকাল যখন আজান দেয়, আজানের পর আমরা এখান থেকে চলে যাই। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম হচ্ছে আব্দুল নোমান, বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি বর্তমানে মহাখালীতে থাকি। কাহিনীটা আমি শুনছি আমার আব্বুর থেকে। এটা অনেক 2001 কি 2 সালের দিকে। তা আমরা ছোট থেকেই চট্টগ্রামে বড় হয়েছি। তো সেই সুবাদে ঈদের পরপর আব্বু আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে
বাড়িতে আসছে। এই 2 দিন করার পর আব্বু আমাদের সবাইকে নিয়ে নানুর বাড়িতে আমাদের রেখে আসছে। তো কথা বলতে তো মামাদের সাথে আড্ডা দিতে দিতে রাত 11টি বা 12টা হয়ে গেছে আর কি। আর আমার আব্বুর বাড়ি থেকে আমার নানুর বাড়ি তো 40 মিনিট, হাঁটলে 40 মিনিট। আব্বু আমাদেরকে রেখে, আম্মুকে রেখে হঠাৎ আমার আব্বুর কাছে কল আসলো বা খবর আসলো যে আমার দাদু খুব অসুস্থ। তো সেই সুবাদে আব্বু নানুর বাড়িতে না থেকে চলে গেল আমাদের বাড়িতে। তো বাড়িতে আসতে আপনার একটা সাঁকু পড়ে, মানে একটা খালের মতো একটা সাঁকু পড়ে। তো সাঁকুটা পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয়, আমার দাদুর বাড়িতে। তো তখন সাঁকুটা কাছাকাছি আসার পর আমার আব্বু কিছু সাউন্ড, মানে একটু মানে এই সাপ যখন ব্যাঙেরে ধরে এরকম একটা মানে অন্যরকম একটা সাউন্ড ফিল করলো। তা আব্বু গুলা পাত্তা দেয় না। তা আমার বুয়া একটু কবিরাজ ছিল, তা আমার আব্বু একটু দোয়া কালাম পড়া শুরু করলো। তো সাঁকুটা ছিল আপনার বাঁশের। তো বাঁশ দিয়ে যখন আমার আব্বু যাইতেছিল, তো বাঁশটার মানে সাঁকুটার অনেকক্ষণ মানে ঢাকা ছিল, মানে আব্বুকে পানিতে ফালাই দেওয়ার জন্য। তা আব্বু অনেকক্ষণ, আব্বু বুঝতে পারছে এই বিষয়টা স্বাভাবিক না। অনেকক্ষণ যাবত আব্বু মানে চেষ্টা করছে বাঁশটাকে ধরে রাখার জন্য, কিন্তু পারতেছে না। কিন্তু ওই ওই সাইড থেকে দেখতেছে কোনো সময় বিড়ালের আওয়াজ করতেছে, কোনো সময় কুকুরের আওয়াজ করতেছে, মানে এক একটা সময় এক একটা রূপ নিচ্ছে আর কি। তা আব্বু যতটুকু সূরা কালাম পারে পড়তেছে, কিন্তু ছাড়তেছে না। মানে যথেষ্ট ট্রাই করতেছে আব্বুরে পানিতে ফেলার দেওয়ার জন্য। অলরেডি আব্বু হাত ফসকে একটা হাত ধরা ছিল, পা গুলো পানিতে পড়ে গেছে। এরপর ঝাঁকাতেছে আব্বু, তখন মানে পারতেছে না। তা আব্বু যেই হোক কষ্ট কষ্ট কইরা ওই পারে গেছে। যাওয়ার পর আপনার পাশেটা বাঁশঝাড় ছিল, আমাদের বাঁশঝাড়। মনে হচ্ছে যে বাঁশঝাড়টা মানে একদম টোটালি মনে একদম ভাঙ্গা ছিল, ঘূর্ণিঝড় হইলে যেভাবে হয় সেরকম একটা মানে অবস্থা সৃষ্টি হচ্ছে, মানে বাঁশঝাড়ের যে অবস্থাটা। তা আমার আব্বু বুঝতে পারতো, মানে খুব ভয় পাইতেছে। কারণ এতদিন চট্টগ্রাম ছিল, হঠাৎ করে বাড়িতে আসছে অনেক বছর পর, এরকম জিনিসটা সে আশা করেনি। তো তারপর আমার আব্বুর হাতে একটা কালো টর্চ লাইট ছিল, অনেক বড়। তো একটা গরু আকৃতি ধারণ করলো। যে জিনিসটা আমার আব্বুর এতক্ষণ কুকুর সাজছে, বিড়াল সাজছে, বিভিন্ন পশু পাখি সাজছে, এখন গরু, এক লাল একটা গরু সাজছে। আমার আব্বুর দিকে মানে গাই দেওয়ার জন্য, মানে শিং দিয়ে আঘাত করার জন্য দৌড়ে আসতেছে। তো আমার আব্বু কি করলো, হাতে তার লাইটটা ছিল, সে লাইট দিয়ে ওই গরুটার মাথায় মারে। তো মাথায় মারার পর জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, মানে জিনিসটা আর কি মানে পলকের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হওয়ার পর থেকে সাউন্ডটা আবার করতেছে, মানে ভ্যানিশ হওয়ার পর থেকে মানে মানে আওয়াজ সাউন্ডটা আবার করতেছে। তো আমার আব্বু দৌড় দিয়ে পাশে একটা মানে ইয়েতে গিয়ে আপনার বাড়িতে গিয়ে মানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তো মহিলারা ধরাধরি করে মানে রুমে নিছে। সকাল আব্বু সেন্স ফিরার পর এই কাহিনী বলছে। তো আমার দাদু আবার একটু কবিরাজ ছিল, তো উনি আবার আমার আব্বুর তাবিজ দেওয়ার পর এরপরে কোনো ঘটনা মানে কোনো ক্ষতি হয় নাই। এরপর থেকে আব্বু স্বাভাবিক। এই ছিল ভাই রাসেল ভাই আজকে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ঘটনায় যাব, যে ঘটনাটি এটিও একটা অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটা আমরা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ঘটনাটি ঘটেছিল বছর 10 আগে। সোহেল নামে এক যুবক তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। সে গ্রামটি ছিল অনেক ভেতরের দিকে, শহর থেকে অনেক ভেতরের দিকে, মানে প্রত্যন্ত গ্রাম যাকে বলে। গ্রামটি ছিল ঘন বাঁশঝাড়ে ঘেরা, আর জনবসতি ছিল খুবই কম। বিয়ের বাড়ির শোরগোলে আর উচ্চ শব্দে সোহেলের মাথা ধরলে সে একটু নিরিবিলিতে হাঁটার জন্য গ্রামের শেষ মাথায় একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে যায়। তখন রাত আনুমানিক 2টা বাজে। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছিল। সোহেল দেখলো হঠাৎ করেই পুকুরের ওপারে একটা বিশাল বট গাছের নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মানুষটির উচ্চতা প্রায় 10-12 ফুট। তার মাথা গাছের ডালপালা ছাড়িয়ে উপরে উঠে গেছে। সোহেলের ভয় জমে গেল। সে লক্ষ্য করলো
ওই ছায়ামূর্তির চোখ দুটো সাধারণ মানুষের মতো নয়, বরং জ্বলন্ত অঙ্গারের মতো লাল। মুহূর্তের মধ্যেই চারপাশের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেল। মনে হচ্ছিল হাড় কাঁপানো শীত নেমে এসেছে, আর পচা মাংসের মতো তীব্র এক দুর্গন্ধ নাকে এলো। সোহেল পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সে দেখলো ওই দীর্ঘাকৃতি অবয়বটি পুকুরের পানির ওপর দিয়ে হেঁটে তার দিকে আসছে। তার পা পানিতে ডুবছে না, বরং সে শূন্যে ভেসে এগিয়ে আসছে। ঠিক সেই সময় গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। হয়তো মুয়াজ্জিন ভুল করে বা বিশেষ প্রয়োজনে সময়ের আগে আজান দিয়েছিলেন। আজান শোনার সাথে সাথে ওই মূর্তিটি বিকট এক চিৎকার দিল, যে শব্দে সোহেলের কানের পর্দাও ফেটে যাওয়ার উপক্রম হলো। এরপর নিমিষেই সেই বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সকালে সোহেলকে ওই পুকুর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার গায়ের রং নীল হয়ে গিয়েছিল। 3 দিন তার প্রচণ্ড জ্বর ছিল এবং ঘোরের মধ্যে সে শুধু বিড়বিড় করে বলতো, ও আসছে, ওই লম্বা মানুষটা আসছে। এরপর থেকে সোহেল আর কোনোদিনও একা নির্জন জায়গায় যাওয়ার সাহস করেনি। ধন্যবাদ। আমাদের কাছে একটা ইমেইল আছে, আমরা এখন বর্তমানে একটা ইমেইল পড়ব রাসেল ভাইয়া। আমার এই টপ ভূতিফিল্ম চ্যানেলের মাধ্যমে এই ঘটনাটি পাঠানো হয়েছে, তো চলুন যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। শহর থেকে দূরে এক পাহাড়ের পাদদেশে একটি সরকারি ডাক বাংলো ছিল। জরাজীর্ণ সেই বাংলোতে এক রাতে আশ্রয় নিয়েছিলেন আরিফ সাহেবের নামের এক সার্ভে অফিসার। তার সাথে ছিল তার সহকারী রতন সাহেব। তারা জানেন না যে স্থানীয়রা ওই এলাকাটিকে জিনের আস্তানা বলে এড়িয়ে চলত। ঘটনাটি শুরু হয় রাত যখন অনেক গভীর, বাইরে নিঝুম বৃষ্টি পড়ছে। আরিফ সাহেব বাংলোর দোতলায় নিজের রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন নিচতলার কেউ একজন খুব জোরে জোরে হাসছে। হাসির শব্দটা এতটাই বিকট যে মনে হচ্ছিল দেওয়ালগুলো ফেটে যাবে। তিনি টর্চ নিয়ে নিচে নামলেন, আর নিচে আসতেই যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। ডাইনি ওই টেবিলের উপর রতন সাহেব বসে আছে, কিন্তু তার চেহারা চেনা যাচ্ছিল না। তার মুখটা পশুর মতো লম্বা হয়ে গেছে এবং সে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। অথচ বাংলোতে কোনো খাবার ছিল না। টর্চের আলো ফেলতেই আরিফ সাহেব দেখলেন রতনের ছায়াটা দেয়ালে নেই, বদলে দেয়াল একটি বিশাল শিংওয়ালা দানবীয় আকৃতির ছায়ায় নড়াচড়া করছিল। হঠাৎ রতনের দেহ থেকে বা রতনের দেহের ভিতরে থাকা সেই সত্তাটি আরিফের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই কেন এসেছিলি? এখানে যারা আসে তারা আর কেউ ফেরে না। আরিফ সাহেব বুঝতে পারলেন এটা রতন নয়, তাকে কোনো শক্তিশালী জিন ভর করেছে। তিনি পেছাতে গিয়ে দেখলেন পিছনের দরজাটাও উধাও। চারিদিকে দেয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছিল। তিনি ভয় না পেয়ে চিৎকার করে পবিত্র আয়াত পাঠ করতে শুরু করলেন, আর সাথে সাথে ওই ঘরের আসবাবপত্র বাতাসে ভাসতে শুরু করলো এবং জানালার কাঁচগুলো চুরমার হয়ে তার দিকে ছিটকে আসতে লাগলো। একটা বড় আলমারি আপনা আপনি উড়ে এসে আরিফ সাহেবের ঠিক সামনে পড়ল।
যেন তাকে পিষে ফেলার চেষ্টা করছে। পরের দিন সকালে স্থানীয় লোকজন বাংলোর বারান্দায় আরিফ সাহেবকে রক্তাক্ত অবস্থায় পায়। রতনকে পাওয়া যায় বাংলোর পিছনের গভীর জঙ্গলে। তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে গিয়েছিল। আরিফ সাহেবের পিঠে বড় বড় নখের 5টি গভীর আঁচড় ছিল, যা কোনো মানুষের পক্ষে সেই আঁচড় করাটি সম্ভব নয় বলে আমি জানি। ডাক্তাররা পরীক্ষা করে বলেছিলেন এই ক্ষত কোনো বন্য প্রাণীর নয়, বরং উত্তপ্ত কোনো লোহা দিয়ে পোড়ানো হয়েছিল। নির্জন এলাকায় বা পুরনো বাড়িতে যদি আপনারা কেউ একা কখনো অচেনা কোনো কারুর আপনারা যদি স্পর্শ বা অন্য আওয়াজ শুনতে পারেন, তাহলে অবশ্যই আপনারা মানুষটিকে যাচাই বাছাই করে তারপর তার কথার উত্তর অথবা তার ডাকে সাড়া দেবেন। এর আগে আপনাকে যেই ডাকুক, হয়তো বা খুব আপন কণ্ঠে, আপনজনের কণ্ঠে, বাবা মা ইত্যাদি আরও অনেকজনের কণ্ঠে আপনারা এইরকম ঘটনা শুনতে পারবেন যে আপনাকে ডাকছে। বিশ্বাস করে কখনো আপনারা গেট খুলবেন না। তো এই ছিল ঘটনা রাসেল ভাইয়া। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ ধরে আমাদের ঘটনাগুলো শুনলেন। আমি আপনাদের জানাতে চাই যে আজকের আমাদের এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই রকম প্রতিদিন লং ভূত এফএম চ্যানেলের মাধ্যমে এই সকল ঘটনাগুলো বাছাই করে আমরা আগে শুনে ঘটনা কেমন, ভয়ঙ্কর কিনা, সকল কিছু আমরা যাচাই বাছাই করে আমরা কিন্তু তারপর ঘটনা সিলেক্ট করি এবং তারপরেই কিন্তু একটা সুন্দর ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু এই ঘটনাগুলো আমরা বাছাই করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। আমাদের চ্যানেলে প্রতিদিন আপনারা ঘটনা পাবেন রাত 10টা বাজে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যেভাবে সুযোগটা রাখছি, আমরা কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু আমরা প্রতিদিন বাছাই করা ঘটনার শেষে আমরা কিন্তু আপলোড করে দিচ্ছি এবং আমরা কিন্তু প্রতিদিন বাছাই করা ঘটনার সাথে সাথে আমরা আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু শেয়ার করছি। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে যে ঘটনাগুলো শেয়ার করি আপনাদের অবশ্যই ভালো লাগে বলে আমি মনে করি, কেননা অনেকেই আমাদেরকে অনেকভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। তো সর্বোপরি আমার একটা কথা থাকবে যে ভাইয়া, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমাদের সাথে কমিউনিকেশন ঠিক রাখতে চান তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমরা রেগুলারলি আপনাদের ঘটনাগুলো নিয়ে কিন্তু আপলোড করে দেই এবং আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটে যায় এগুলো কিন্তু আমরা নিয়ে আপনাদের নিজেদের ভয়েসে ঘটনা অনেকে পাঠাই, অনেকেই কিন্তু ঘটনাগুলো পাঠাতে পারে না। তো আমি বলবো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা ঘটনা রেকর্ড করবেন এবং ঘটনা রেকর্ড করার সাথে সাথে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা সেই ঘটনাটি আমাদের যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সের মাধ্যমে তুলে ধরবো। লিসেনার্স, আপনারা এইভাবে যদি আমাদেরকে ঘটনা পাঠাতে থাকেন আমরা আপনাদের ঘটনাগুলো পাবলিশ করতে থাকবো। যাই হোক, লং ভূত এফএম চ্যানেল আপনাদের অনেক অনেক সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আমি পরিশেষে একটাই কথা বলি যে আপনারা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ছাড়লেই যেন সবার প্রথম আপনারা ঘটনাগুলো পেয়ে যান, বাছাই করা ঘটনা। ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসেন। আচ্ছা, পরবর্তীতে আপনারা কার কণ্ঠে ঘটনা শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা কিন্তু অনেক অডিয়েন্সের ঘটনা কিন্তু এখানে দেই এবং আপনাদেরটাও দিই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।